যেটা এখান পান্না সাহেবের কথা যেটা বললেন, উনিও একজন আইনজীবী। এহসানুল হক সমাজি সাহেবের কথা বললেন, উনিও একজন আইনজীবী। এটি হয়েছে এই ট্রাইব্যুনালের সর্বশেষ যেদিন 18 তারিখে, যেদিন 13 জন সাবেক মন্ত্রী এবং আমলাদেরকে ট্রাইব্যুনালে আসামি হিসাবে উপস্থাপন করা হলো। সেদিন এহসানুল হক সমাজি সাহেব 5 জন সাবেক মন্ত্রীর পক্ষে ওকালতনামা ফাইল করেছিলেন। তখন ওনাকে জানানো হলো যে আপনি খুব শিগগিরই সরকারের ইন্টারেস্টের সাথে জড়িত এরকম একটি পদ লাভ করতে যাচ্ছেন, তো এরকম একটা সিচুয়েশনে আপনি ডিফেন্স করবেন কি না এটা আপনি একটু চিন্তা করে দেখেন। সে সময়ে উনি নিজে কোর্টে দাঁড়িয়ে বললেন যে যদিও আমি পাওয়ার ফাইল করেছি আর এরকম একটি অফার এই সময়ে আমার কাছে এসেছে, অতএব আমি আজকে আমি আর ডিফেন্স করছি না, তাই বলে উনি ডায়াস থেকে সরে আসলেন। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। পরবর্তীতে এই আজকের নিউজে জানতে পারলাম যে ওনাকে এরকম একটা অফার করা হয়েছিল। উনি কেন নেননি, এটা আমার একদম পার্সোনাল ওপিনিয়ন। সেটা হলো, যেহেতু উনি ওকালতনামা ফাইল করে দিয়েছেন, তার মানে উনি ইতিমধ্যে ইনস্ট্রাকশন নিয়েছিলেন ডিফেন্সের পক্ষে। অতএব ইনস্ট্রাকশন যখন উনি একবার নিয়ে ফেলেছেন, তারপরে আবার প্রসিকিউশনে যাবেন, এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হতে পারে। উনি সেই রিস্ক থেকে সরে গিয়ে উনি হয়তোবা এটাকে রিফিউজ করেছেন। এবং আমি আজকে নিউজে দেখলাম উনি এটাও বলেছেন যে আমি ট্রাইব্যুনালের ডিফেন্স বা প্রসিকিউশন কোনো পক্ষেই আমি আর দাঁড়াবো না। অতএব এটি তার মর্যাদার প্রমাণ রাখে, যেটি এতক্ষণ আমার আপু বলছিলেন যে যেটা এখান পান্না সাহেবের এই কথা থেকে ওনার জাস্ট 5ই আগস্টের আগে ওনার স্টেটমেন্ট, ওনার স্ট্যান্ড, আর আজকে ওনার স্টেটমেন্ট আর স্ট্যান্ড পরস্পর দ্বিমুখী আচরণ হয়ে গেল। আমরা বারবার বলছি যে ট্রাইব্যুনালের ইতিপূর্বের যে বিচারগুলো, যে বিচার সারা পৃথিবীব্যাপী প্রশ্নবিদ্ধ হয়েছে, সেখানে আমরা আর ফিরে যাব না। এই জাতিকে আমরা একটি ন্যায় বিচার উপহার দিব। ট্রাইব্যুনালের বর্তমান বিচার শেষ হয়ে দুই পক্ষই বলবে এবং এ দেশের প্রত্যেকটি মানুষ বলবে যে ট্রাইব্যুনালে একটি ন্যায় বিচার হয়েছে। এবং ট্রাইব্যুনালে এখন যে বিচারটি হচ্ছে সেটি কোনো আইসোলেটেড ক্রাইমের বিচার নয়, এটি 2000 মানুষের হত্যার বিচার, এটি 30,000 মানুষকে গ্রিভিয়াস অ্যাসল্ট করার বিচার এবং অসংখ্য নারী পুরুষকে মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি হার্ম করার বিচার। এটি গণহত্যার বিচার, এটি মানবতা বিরোধী অপরাধের বিচার। এখানে তাড়াহুড়ো করে শাস্তি প্রদান করাটা আমাদের উদ্দেশ্য না, এখানে এ জাতিকে একটি ন্যায় বিচার দেওয়ার উদ্দেশ্য। এজন্য আমাদের যতটুকু সময় নেওয়ার আমরা ঠিক ততটুকু সময় নিব, তার একটুও বেশি সময় নিব না। আবার আমরা মোটেই এত স্পিডি করব না যাতে মানুষ এটাকে প্রশ্ন করতে পারে। উনি যে দ্বিতীয় প্রশ্নটা করেছেন যে অ্যারেস্ট, এটা অ্যাবসলিউটলি সরকারের বিষয়। আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে অ্যারেস্ট করবে, এটাই স্বাভাবিক। করছে না কেন, এটি আমি প্রসিকিউটর হিসেবে বলছি না, আমি এদেশের একজন সাধারণ মানুষ হিসাবে বলছি। দেখেন, আমি যখন হাসপাতালে গিয়েছি সাক্ষীদের জবানবন্দি গ্রহণের জন্য, এটা আমাদের আইনে স্পেশাল পাওয়ার দেওয়া আছে যে এভরি প্রসিকিউটর ইজ লাইক এ ইনভেস্টিগেশন অফিসার, সেভাবে আমরা গিয়েছি। আমাদের সাথে মাঝে মধ্যে পুলিশ থাকে। একজন আহত ব্যক্তি যার পা নাই, সে বেডে আমাকে দেখে বলল যে স্যার, আপনি আমার জবানবন্দি নিতে আসছেন, আপনার সাথে তো পুলিশ, আমি যার বিরুদ্ধে আপনার কাছে জবানবন্দি দিব তারই একজন সদস্যকে তো আপনি সাথে নিয়ে আসছেন। এই কথাটা শোনার পরে আমরা চিন্তা করেছি যে তাই তো, তাহলে আইন শৃঙ্খলা বাহিনী কারা অ্যারেস্ট করবে? আমাদের এখানে যারা অ্যাকিউজড তাদের 70%ই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, 30% সরকারের তৎকালীন প্রভাবশালী নেতৃবৃন্দ অথবা সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি। এটা একটি বড় সমস্যা। ট্রান্সফার হয়েছে দেশব্যাপী, এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে, কিন্তু দেশেই তো রয়েছেন তারা। 17 বছর, মানে 17 বছরও যদি বাদ দেই, 15.5 বছর ধরে যে বীজ বপন করা হয়েছে এদেশের প্রত্যেকটি রন্ধ্রে রন্ধ্রে, আমি যেটা বলি যে এই ফ্যাসিজম, এই ফ্যাসিবাত্র প্রত্যেকটি রন্ধ্রে রন্ধ্রে চলে গিয়েছে, সেটি 3 মাসের মধ্যে মূলোৎপাটন করা এটা অনেক কঠিন কাজ। তারপরেও আমরা চেষ্টা করছি, সরকার আমাদের সর্বোচ্চ সহায়তা করছেন। আশা করছি যে আমরা খুব শিগগিরই এই জাতিকে একটি ন্যায় বিচার উপহার দিতে পারব।